সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বেপরোয়া রোহিঙ্গা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং এছাড়া আমাদের সাথে যোগ দিবেন মোহাম্মদ নজিবুল ইসলাম, সভাপতি কক্সবাজার ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তিনি এখনো আমাদের মাঝে এসে পৌঁছানি। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, সাবেক কূটনীতিবিদ, তিনি আমাদের সাথে রয়েছেন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। সাভারে 2 ভাই সহ 3 কিশোরের লাশ উদ্ধার, পরিবার বলছে খাদ্যে বিষক্রিয়া। বান্দরবানের নাইছংছড়িতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষুকে গলা কেটে হত্যা। গাজীপুরে স্কুল প্রাঙ্গণে পানির পাম্প বসানোর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু, অপর শিশুকে জীবিত উদ্ধার। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাই কারণ বলছেন অভিভাবকরা। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুধী সমাবেশ, হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার উৎখাতে এবার ইহুদি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। ন্যায় নীতি প্রতিষ্ঠায় ষড়যন্ত্র দোষের কিছু নয়, মন্তব্য বিএনপির। এবং টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহতের ঘটনায় দেশজুড়ে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। রশিদ ভাই, গত 23 বছর ধরে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের এখানে হচ্ছে না, এবং এটা খুব সম্ভবত 78 সাল থেকে তারা আসা আরম্ভ করে, 92, 91 এটা ভয়াবহ রূপ নেয়। এটা এখন পর্যন্ত কন্টিনিউ করছে, এবং স্থানীয়দের অভিযোগ এরা করে না এমন কোনো কাজ নেই, এবং কোনো ভালো জিনিসের সাথে এরা কিন্তু নাই। যা করছে সবই কিন্তু খারাপ জিনিস সঙ্গে, বস্তি বন উজাড় করে দিচ্ছে, আফিম গাঁজা, মৎস্যয়াদেরকে মেরে ফেলছে, পোনাগুলো ধ্বংস করে ফেলছে, মানে চারিদিকে একটা কেওয়াস সৃষ্টি করে ফেলছে। পাশাপাশি এরা আমাদের এনআইডি কার্ড নিয়ে বিদেশেও চলে গেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে মিডল ইস্টে গেছে, এবং ওইখানেও কিন্তু প্রসঙ্গটা, বাংলাদেশ প্রসঙ্গটা এসে গেছে এই রোহিঙ্গা সংক্রান্ত কারণে। গতকাল যে ঘটনাটা ঘটেছে আনসার ক্যাম্পে, এবং বলা হচ্ছে ডাকাত, ডাকাত কিসের আমি তো এটা তো বুঝলাম না। পুরো জায়গা জুড়ে আপনি জানেন তো আরএসও আছে ওখানে, তারপরে রোহিঙ্গার আর্মি নামে একটা আরএসও ভেঙে এটা তৈরি করে রেখেছে, তারপরে আরো একটা আরএনও আছে সবাই, এবং গহীন অরণ্য আছে, সব জায়গায় যে জিনিসগুলো হচ্ছে। এতে যেটা হচ্ছে, স্থানীয়দের দাবি পরিবেশ না, শুধুমাত্র তারা তাদের জন্য ওখানে বাস করার সহনীয় পর্যায়ে আর নাই। তো এইটাকে সরকারের কিভাবে, মানে এটাকে কিভাবে, মানে সরকার যেভাবে ভাবছে, আবার আপনি যদি বলেন মিডিয়া আর একভাবে ভাবছে, মিডিয়ার ক্ষেত্রগুলোতে মিডিয়া অন্যভাবে ভাবছে। এবং কালকে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমাদের মিডিয়া কর্মীদেরকেও একদল পিটিয়েছে, এবং তারা যেটা জানতে পেরেছিল, এখানে আমাদের সময় সংবাদের কক্সবাজার রিপোর্টারও ছিল সুজাউদ্দিন রুবেল, এবং তাকে আঘাত করেছে, পিঠেও আঘাত করেছে, মাথাও আঘাত করেছে, এবং অনেকগুলো চাপাতি দা দিয়ে। এবং সেখানে সে জানতে পারে যে এই যে পুরো ঘটনাটা যেটা হচ্ছে, এর পেছনে ভুট্টো, যে বলে যে মাদক ব্যবসায়ী বা যেটা বলেন, এবং সে আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত একটা কর্মী, এবং তো ভয়াবহভাবে ছিল। এবং তারা এটা জানার পরে ওখানে যখন গেছে, যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু যখন জেনেছে যে এখানে কেন, মানে ওই জায়গায় ক্যামেরাটা আমরা যাওয়া বলে নিষেধ, তো ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে ভুট্টো নিজেই বলছে আপনার কার কাছে আসছেন। ওরা আবার ভুট্টোকে চিনত না। তো এরকম আমরা শুনে, মানে তো বলেছে যে এখানে ভুট্টুর বাড়ি কোনটা, বলে ভুট্টুর বাড়ি চিনতে চান না, আসেন, নিয়ে যায় ধরে। তো এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন নজরুল ইসলাম, সভাপতি কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আপনাকে তো স্বাগত জানাচ্ছি। এখন আপনি আমাকে বলেন যে এইরকম একটা অবস্থাতে এর পরিত্রাণের উপায়টা কোন জায়গায়? আপনি যে কথাটা, যে বিবরণ দিলেন, এটি হচ্ছে বাস্তবভাবে এটি সত্য, নিঃসন্দেহে। এই রোহিঙ্গা, তাদেরকে যে প্রথম বাংলাদেশে যে রোহিঙ্গা মাইগ্রেট করে, সেখানে তখন প্রজেকশন করা হয়েছিল যে রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে
তারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। দুবার আমরা এর ওয়েভটা দেখেছি, ৭৮ এবং ৯২। যদি এটির পেছনে আমরা যাই, রোহিঙ্গারা তো বেসিক্যালি স্টেটলেস পিপল, অর্থাৎ মিয়ানমার তাদের তাদের যে নাগরিকত্ব আইন আছে, সে আইনে বলা আছে যে এরা নাগরিক হতে পারবে না। গত বছর এটা মনে করে ফেলেছে, যে সেটি কয়েকবার অ্যামেন্ড হয়েছে, বাট তাদের রোহিঙ্গা শব্দটাই গায়েব করে দিয়েছে। এখন তাদেরকে যে রেস হিসাবে তারা বলতে চায়, তারা বাঙালি লিখতে চায়, এটা হলো সর্বশেষ মুসলিম বাঙালি। হ্যাঁ, মুসলিম বাঙালি এটা করতে চায়, তাহলে তাদের যে জাতিসত্তা সেটা বিলীন হয়ে যায়। সেটি গেলে একটি আসপেক্টস। কিন্তু আমরা যেটা দেখেছি বাংলাদেশের সাথে যে আসপেক্টটা তৈরি হয়েছে ৭৮ সালে, এটি আমি মনে করি যে এক্সোডাস অফ দ্য রোহিঙ্গা, ইট ওয়াজ ক্রিয়েটেড, এটি তৈরি করা হয়েছিল বাংলাদেশি এবং কিছু ইসলামপন্থী মধ্যপ্রাচ্যের দেশ, এরা এটা তৈরি করেছিল যে এই শক্তিটাকে তারা বিভিন্নভাবে কাজে লাগাবে অপকর্মের সাথে এবং পাশাপাশি ওদের যে এবং জঙ্গিবাদের সাথে। পরবর্তীতে জানা যায় যে এটি যখন নেগোসিয়েশন হলো, তখন কিন্তু এটা যে ফেরত, তখন আমার হিসাব মতে 2,30,000 মতো ফেরত চলে গেছিল। পরবর্তীতে থাকার তো কথা মাত্র 20,000 বা 30,000 থাকার কথা, 28,000 দুটো ক্যাম্পে থাকার কথা। এবং এটি এরা ফেরত যায়নি কেন, সেটি একটি প্রশ্ন। এখন ইউএনএইচসিআর যেটা বললেন যে তার যে দলিল আছে, সেই দলিলে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশন হলো, যখন এই রেফিউজি আপনি রিপ্যাট্রিয়েট করবেন, যখন একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, তাকে রেফিউজিকে ব্যক্তিগতভাবে সম্মতি দিতে হবে। সে যদি সম্মতি না দেয়, তাহলে তাকে আপনি জোর করে রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। সেই আঙ্গিকে, আন্তর্জাতিক আইনের আঙ্গিকে, এই দুইটি ক্যাম্পে 22,000 থেকে 28,000 রয়ে গেল। এবং এখানে ইউএনএইচসিআর তখন এটাকে মেনটেন করত। এখানে অনেকের স্বার্থ সংশ্লিষ্টতা আছে। ইউএনএইচসিআর যারা ওখানে কাজ করে, যদি এই রেফিউজি ক্যাম্প বন্ধ হয়ে যায়, ওদের ওইখানে যেসব কর্মকর্তারা ওইখানে বেতন পান আর থাকবে না। সে তো তাদের একটি স্বার্থ যে এটি চলমান থাক, তারা সমস্যাটাকে জিয়ে রেখেছে। এই রেফিউজি ক্যাম্পের ভেতরে জঙ্গিবাদী বা জিহাদি দর্শন ছড়ানোর জন্য অনেক ইসলামী এনজিও এসে ওইখানে কাজ করে তাদেরকে ওই যে অস্ত্র তুলে দিয়েছে। এবং ইতিমধ্যে আরএসও সহ রোহিঙ্গা আর্মি অনেক কিছু তৈরি হয়েছে। এটি তৈরি হওয়ার পরে বাংলাদেশ এবং মিয়ানমার একটি প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও এর ভিতরে ভীষণ একটা অনাস্থা সৃষ্টি করেছে। এই অনাস্থার জায়গাটাতে মূল কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সো বাংলাদেশ মিয়ানমারের যে সহযোগিতা, যেটা আমরা ভারত বাংলাদেশের ক্ষেত্রে দেখছি, সেটা ওখানে দেখছি না থাকার মূল কারণই হলো ওটা যে যদি এই সহযোগিতা তৈরি হয়, তাহলে আপনি যে সমস্যার কথা বললেন, এই সমস্যাগুলো ওখানে টিকে থাকবে না। সেই জন্য এই সহযোগিতা যাতে না হয়, এই জন্য রোহিঙ্গা ইস্যুটাকে সবসময় চাঙ্গা করে রাখতে হবে, জঙ্গি ইস্যুটাকেও চাঙ্গা করতে রাখতে হবে, এবং দুই সরকারের ভেতরে একটু দূরত্ব সৃষ্টি করে রাখতে হবে। এর মাঝখানে যে গ্যাপ তৈরি হলো, এই গ্যাপের ভেতর দিয়ে ইয়াবা আসবে। তো ইয়াবা তো হচ্ছে, তাদেরও তো অপশক্তি আছে, ওদের এবং আমাদের ওদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এতদিন যে স্বেচ্ছাচারিতাতে থাকতো, তারাও এটার সাথে জড়িত ছিল। ওখানে আমি বিজিবির তথ্য অনুযায়ী বলছি যে তারা বলেছে 35,000 কোটি টাকার মাদকের ব্যবসা হয় ওই জায়গায়। তো ওখানে সবগুলো সেন্টার বানিয়ে রেখেছে। এই 35,000 কোটি টাকা যে ব্যবসা হচ্ছে, সেটি তো শুধু রোহিঙ্গা খাচ্ছে না। ওই যে আপনি যে ভুট্টো বললেন, সে ভুট্টো খাচ্ছে না, সেটি মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশের একটা ব্যাপক এলাকার মধ্যে এবং ব্যাপক মানুষের মধ্যে এটা হচ্ছে যারা এলিট, সো কল্ড এলিট। সেই জন্য ওখানে দেখা গেছে এই ব্যবস্থাকে চালু রাখার জন্য ওখানকার রাজনৈতিক পরিস্থিতিতে এই সব মাদক চোরাচালানিরাও কিন্তু রাজনীতিতে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সব এটা সব ঢুকে গেছে, সবাই বড় থেকে আরম্ভ করে ছোট, ওখানে যে মাথা উনিও এর মধ্যে। এখন সেখানে এটা আরো জটিল করে ফেলেছে। এখন যখন প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, কারণ ওই প্রতিনিধিরা তো মাদকের সাথে যুক্ত, তাহলে সেখানে একটি সরকারের সদিচ্ছা থাকলেও এটা ইমপ্লিমেন্ট করাটা খুব কঠিন হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি এখন বিরাজ করছে। এখন আমরা ওখানে দেখলাম বিজিবির ক্যাম্পে মোটর শেল আসছে। এরা হচ্ছে এই মাদক ব্যবসার সাথে আরেকটা জিনিস আছে, যে মিয়ানমারেও কিছু ইনসার্জেন্ট গ্রুপ আছে, সন্ত্রাসী গ্রুপ, তারা কিন্তু এই মাদকের টাকায় তাদের সন্ত্রাস মেনটেন করে। তো সেক্ষেত্রে তাদের সাথে খুব একটা নেক্সাস, ইন্টারেস্ট কনফ্লিক্ট না, একটা মিল আছে। তো সেখানে তারাও ইনভেস্ট করে। এখানে থাইল্যান্ডেরও ইয়েটা, যখন তারা মাদক পাচার করতে পারে না, তখন তারা ইনসার্জেন্ট গ্রুপকে বলে যে তুমি আক্রমণ করে জায়গাটা ক্লিয়ার করে দাও। সেই জন্য ওখানে আমরা কিছু সংঘাত দেখতে পাই। এই সংঘাতেরই একটি উদাহরণ হলো, আমার মনে হয়
যে গতকাল যেটা বিজিবির ক্যাম্পে যে গোলা পড়েছে সেটি মিয়ানমারের গোলা না। আচ্ছা, এটি আমরা প্রাথমিক আমরা ধারণা করছি যে এটি ওই রকম কোন ইনসার্জেন্স গ্রুপ ওই বিডিবির অবস্থান মাদক পাচারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল বলে তাদেরকে তারা ওইখান থেকে সরানোর একটা উপায় হিসাবে এটা করলো। তারপরে আমরা দেখলাম রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি হলো, 11টা অস্ত্র হারানো গেল, সাথে কিছু গুলি গেল। এখানেও কিন্তু এটা হয়েছে, ওই রোহিঙ্গা তাদের কিছু ডাকাতকে ওই আনসার ক্যাম্পরা ধরেছিল এবং তারই একটি, তারা কেন ধরেছে, তো তাদের যে শক্তি প্রয়োগের আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের আইন শৃঙ্খলা প্রয়োগ করবে সেটি প্রয়োগ থামানোর জন্য তাকে একটা প্রতিহিংসামূলক ঘটনা বলে এটা মনে হচ্ছে, যে তাকে একদম আপরুট করে দাও। তো ক্যাম্প একেবারে আপরুট করে দিয়েছে, নাই। তো এবং ক্যাম্প কমান্ডার স্কিল্ড, সে কিন্তু নিহত হয়েছে। তো এই ঘটনা হচ্ছে রিলেটেড। তো এই রিলেশনের পাশে ওই যে রোহিঙ্গা স্টেটলেস পিপল, যেটা আপনি বলেন দেশে বিদেশেও গেছে, এদেরকে আফগান যুদ্ধ পাঠানো হয়েছে। আপনি হয়তো জানেন না এদের মধ্যে থেকে তারা এই করে সিরিয়াতেও পাঠিয়ে দিতে পারে। এখন এই সমস্যার ভেতরে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হতে হবে, আমরা একটা মানবিক সমস্যার ভিতরে আটকে গেছি। এত অপরাধের ভিতরেও আপনি যখন মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যান, সেখানে মানবিকতার বিষয়টি সামনে চলে আসে। সেই জায়গাটাতে আমাদের কূটনীতি আটকে গেছে। হ্যাঁ, কূটনীতি আটকে গেছে। আপনি বলেন যে কূটনীতি কেন আটকে যাচ্ছে, মানে আমরা কি এই ইয়ার সাথে, এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে, এই যে সমস্যাটা আমাদের এখানে যে প্রচন্ড ভাবে আছে, আমরা কি এখানে সফল না? এই যে যেটা আপনিও আলোচনার শুরুতে প্রথম থেকে বলছিলেন যে এই সমস্যাটা তো আজকের নয়, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান, কক্সবাজারে যে অবস্থানের কাহিনী তো আজকের না, প্রথম ধাপে এসছে 78 সালে, তারপরে আসছে 92 সালে। এই ইনফ্লাক্স একটা অংশ তারা ফেরত গেছে, এবং এই যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক আলোচনা মিয়ানমারের সাথে, সেটা অনেকদিন থেকে হয়ে আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, মিয়ানমার তারা বলার চেষ্টা করছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নন এবং তাদের কাছে তাদের যে জাতীয় পরিচয়পত্র নাই, এবং তারা তাদেরকে বাঙালি বলার চেষ্টা করছেন, এবং তারা বলার চেষ্টা করছে যে এরাই এখান থেকে পূর্বপুরুষরা এই অঞ্চল থেকে রাখাইন স্টেটে চট্টগ্রাম মুসলিম, হ্যাঁ, থেকে তারা ওখানে রিহেবিলিট করে, এই জন্য তারা এদেরকে ফেরত নিতে চাচ্ছে না। এবং বাংলাদেশের আমি ডিপ্লোমেসিটা দুর্বল জায়গাটা হলো একটা জায়গাতে, সেটা হচ্ছে বাংলাদেশ খুব চাপ সৃষ্টি করতে পারে না মিয়ানমারকে যে এই লোকগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনি যেটা বললেন না, কিন্তু ওর সাথে আমি যদি বলি যে রশিদ ভাই যে কথাটা বলেছেন, সেটা আমি আসছি, উনি যে কথাটা বলছেন যে এখানে ইন্টারেস্টটা, আমি আসছি সেখানে, যে এখন তাহলে এখানে রোহিঙ্গা যাদের ধর্ম মুসলমান, তারা ইসলাম ধর্ম পালন করে, এখানে অবস্থান করছে, এবং এদেরকে অবস্থানের পেছনে একটা আন্তর্জাতিক শক্তি চাচ্ছে যে এরা এখানে থাকুক। দুটো কারণ আপনি দেখবেন, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তারা ক্যাটাগরিক্যালি বলেছে যে এদেরকে জোর করে ফেরত পাঠানো যাবে না, যেটা রশিদ সাহেব আইনের কথা বললেন, একটা ফেরত পাঠানো যাবে না, এবং তারা এখন যেতে চাচ্ছে না, বিকজ তাদেরকে ইউনাইটেড নেশনস হাই কমিশন রিফিউজি থেকে তাদেরকে ফুডিং দেওয়া হয়, তাদেরকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে, তারা সেখানে থাকছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিছু কিছু আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী এদেরকে পেনেট্রেট হয়েছে এখানে, এবং আমরা বলছিলাম যে রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের কথা, আপনি আপনার আলোচনায় সূত্রপাত বললেন আরএসওর কথা, এবং আপনি যদি আরএসওর ইতিহাসটা যদি তাকান, আপনি দেখবেন আরএসও থেকে অনেক লোককে ট্রেনিং দেওয়ার জন্য আফগানিস্তানে নেওয়া হয়েছে, এবং আমার কাছে তথ্য আছে যে আফগানিস্তানের খোস প্রভিন্সে সেখানে তাদেরকে ট্রেনিং নেওয়া হয়েছে এবং ট্রেনিং করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। কিছু কিছু ইসলামিক জঙ্গি গোষ্ঠী চাচ্ছে যে এই অঞ্চলটা, বিশেষ করে আপনি জানেন যে রাখাইন স্টেটের সাথে কক্সবাজারের একদম বর্ডার এলাকা, এবং এই স্টেটে ভবিষ্যৎকে গ্রেটার কক্সবাজারকে কেন্দ্র করে একটি রাখাইন স্টেট করার ষড়যন্ত্র কেউ করার চেষ্টা করছে, যা কিনা আমাদের সরাসরিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। এখানে ইসলামিক গ্রুপগুলো পেনেট্রেট করছে এখানে, এবং অনেকে অভিযোগ করেন যে মুসলিম মিডল ইস্ট থেকে, মুসলিম দেশগুলো থেকে টাকা আসছে, তাদের এখান থেকে ফান্ডিং আসছে এবং এদেরকে ট্রেনিং আছে, এবং এটা সত্য কথা যে গহীন অরণ্যে এই আরএসওর লোকদেরকে ট্রেনিং হয়, এবং শুধু আরএসও না, এখানে ইতিমধ্যে আরো কয়েকটা গ্রুপ জন্ম হয়েছে। এবং আমি খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, টাইমসে বোধহয় একবার প্রতিবেদন বেরিয়েছিল যে
কোনো একটা সময় আজ থেকে কয়েক বছর আগে জাওয়াহিরি যিনি আল কায়েদার নেতা, তিনি নাকি গোপনে এসেছিলেন, এমন একটা তথ্য পাওয়া যায় যে একবার গোপনে তিনি কক্সবাজারে এসেছিলেন, এই রোহিঙ্গা এই অঞ্চল তিনি ঘুরে গেছেন। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে যে এই মুসলমান অধ্যুষিত জায়গাটাকে কিন্তু তারা টার্গেট করেছে। এবং আমার ভয়টা হচ্ছে যে এখানে একটা গোষ্ঠী, আন্তর্জাতিক একটা চক্র, তারা এখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় রোহিঙ্গাদেরকে সামনে করে, বিকজ রোহিঙ্গাদের কোনো রাষ্ট্র নাই, তারা মিয়ানমার তাদেরকে স্বীকৃতি দেয় না, ফলে এখানে এই অঞ্চলে এদেরকে বসবাসের সুযোগ করে দিয়ে মুসলিম হিসাবে সুযোগ নিয়ে তারা কাজ করছে, এবং সেখান থেকে মধ্যপ্রাচ্য থেকে ফান্ডিং আসছে, সেখানে ইনফিল্ট্রেশন হচ্ছে এবং সেখানে জঙ্গিবাদের জন্ম হচ্ছে। স্যার আমরা একটু দেখি উনি কি বলেন। হ্যাঁ, আপনি তো কক্সবাজারের এরিয়া, আপনি কি দেখেন কক্সবাজার আসলে মানে রোহিঙ্গাদের ওরা কি এই আপনাদের জন্য কোনো সমস্যা করে না ওরা খুব ভালোভাবে থাকে? মানে কেন রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা হচ্ছে? রোহিঙ্গাটা আসলে শুধু কক্সবাজার নয়, আমাদের গোটা জাতির জন্য একটি সমস্যা। আপনি ধরেন যে জায়গাটাতে গত কালকেই যেটা হয়েছে ভোর রাতে যেটা হয়েছে হামলা, এরা আনসার ক্যাম্পে হামলা করেই বুঝিয়ে দিয়েছে এরা যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। এটাকে আমরা কোনোভাবেই স্থানীয় ডাকাত ভাবলে চলবে না। আপনাদের কথা থেকে উঠে এসেছে এখানে রোহিঙ্গারা অনেক বেশি শক্তিশালী এখন। এরা মধ্যপ্রাচ্যের অর্থায়নের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীদের সাথে তারা হাত মিলিয়েছে এবং ইউএনএইচসিআর সহ বড় বড় সংস্থার সাথে তারা পৃষ্ঠপোষকতায় তারা সেখানে অবস্থান করছে। সেখানে শুধু টেকনাফ এবং উখিয়াতেই রেজিস্টার্ড রোহিঙ্গা আছে সরকারিভাবে ২৭,০০০, আনরেজিস্টার্ড রোহিঙ্গা আছে ৪.৫ লক্ষ। আদমশুমারি হয়েছে প্রাথমিক ৩ লাখ আছে। খুব মজার ব্যাপারটা হলো তাকে যখন বলেছে যে আপনি কি বলে যারা রেজিস্টার্ড ভোট হয়ে গেছে তারা বাদ হয়ে গেছে, তো বলছে আচ্ছা ওর তো ৩টা জামাই ছিল, আপনি বলছেন এখানে একটা, তার ৩টা মেয়ে, তার এইটা, তো বলছে এগুলা কেন আসেনি? তো সেখানে আপনাদের তরফ থেকে যে কথাটা আসছে যে যখনই গণনা করতে গেছে গণনার সময় গায়েব হয়ে গেছে, এই কথাগুলো আসছে আপনাদের ওই যে আপনাদের ওখানে যে কর্মকর্তা কক্সবাজারের যিনি রোহিঙ্গা ইয়ে করছেন আরসিসির মাধ্যমে, হ্যাঁ উনি এই কথাগুলো বলেছেন। সেক্ষেত্রে আপনি বলছেন কেউ বলছে ৩.৫ লাখ, কেউ বলছে ৪.৫ লাখ, ২.৫ লাখ পাঠিয়ে দিলাম, মাত্র ছিল ২৭,০০০, এখন ৪ লাখ হয়ে গেল কি করে? না, ওইটা আনরেজিস্টার্ড তো তখন থেকেই ছিল। ২৭,০০০ যেটা সেটা হলো সরকারি হিসাবে। আমার যে ৫০,০০০ যে আমরা পাঠিয়ে দিয়েছি তারপরে যেটা এর মাঝেও আনরেজিস্টার্ড গুলো তখন থেকে ছিল আমাদের কাছে। আমরা তো তাদেরকে পাঠিয়ে দিতে পারি না, আমরা পাঠাই সরকারিভাবে যাদেরকে আপনার প্রত্যাবাসন করা হয়েছে তারা হলো যারা রেজিস্টার্ড ছিল তারা। আচ্ছা আমাকে একটু বলবেন যে এই যে ভুট্টো বাহিনী যেটা কালকে করেছে, হ্যাঁ মানে এদেরকে সবাই দেখতে পায়, হ্যাঁ এরা বসে আছে, পুলিশের ওয়ান্টেড পারসন, কেন তাদেরকে ধরে না? মানে কোন জায়গায় সমস্যাটা, কোথায় আপনাদের সমস্যাটা? হলো ইয়াবা হলো অনেক একটা বড় ধরনের চোরাচালান, যেখানে কোটি কোটি টাকার একটা বিষয় থাকে। আগের বক্তব্য উঠে এসেছে সে টাকাটা শুধু ভুট্টো বাহিনী পায় তা না, সেটা আমাদের সমাজের বিভিন্ন স্তরের, প্রশাসনের বিভিন্ন স্তরের, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের লোকজন এই টাকাগুলোর ভাগ বাটোয়ারা করে, যার কারণে সরকার অনেক কঠোর হওয়ার পরও এই ইয়াবা চালানকে এখনো বন্ধ করা যাচ্ছে না। ভুট্টু সে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে আমাদের ৬ জন সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে, তাদের ক্যামেরা লুট করেছে, তাদের ল্যাপটপ লুট করেছে, তাদেরকে বেঁধে রেখেছিল সেখানে। তারপরও এখনো পর্যন্ত সেখানে পুলিশ যায়নি। আচ্ছা একটা কথা উঠেছে যে কক্সবাজারের যিনি বর্তমান ওসি আছেন টেকনাফের, জি টেকনাফের, তাকে নিয়ে এবং এর আগে যিনি ছিলেন তাকে উনি বেশি দিন টিকতে পারেনি, কারণ উনি অনেক অভিযান করতেন, এটার ব্যাপারে আপনার ইয়েটা কি? হ্যাঁ, এটাও হলো আগের যিনি আপনার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, সেই ইয়াবার যে গডফাদার, ইয়াবার যে চোরাচালানকারী, এদের সাথে সে হাত মিলায় নেই, তাদেরকে সে বিভিন্ন অভিযান চালিয়েছে, যার কারণে তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই একজন ইয়াবাদের সাথে যাদের ভালো সাক্ষাৎ সেরকম একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেখানে দেওয়া হয়েছে। না আমাকে যেটা বললো যে ওই ওসিকে আতাউর রহমান, মোস্ট প্রবলি আতাউর রহমান ছিলেন, তো ওই ওসিকে প্রত্যাহার করার সময় ওই গোষ্ঠী যারা আছে, যারা ইয়াবাড়ি আছে, তারা সবাই মিষ্টি বিতরণ করেছে ক্যাম্প থেকে আরম্ভ করে সব জায়গায়। সিগনিফিকেন্ট বিষয়টা, এটা সিগনিফিকেন্ট। এবং এরা আমি বলি আপনাকে পুলিশের ইয়াতে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে জিনিসগুলো হচ্ছে, কালকে আজকে আমি ওনার সাথে কথা বলবো, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি যিনি তাহের, উনি বলেছেন কালকে আমি 14 বার রিং করেছি তাকে, ওসিকে, একবারও উনি তো টেলিফোন ধরেনি, আমি আসিনি। আমারও তো একটা পজিশন আছে,
উনি বলেছেন। ঠিক আছে, আমরা একটু চট্টগ্রামে দেখি। মেজর ইমদাদুল, জি জি আপনি আমাদের কথা শুনছিলেন? জি শুনছি। আচ্ছা, আমাকে বলেন আপনার ওপিনিয়নটা। আপনি তো মিয়ানমারে ছিলেন এক সময়। জি ছিলাম। জি বলেন। আচ্ছা, আমি শুরু থেকে জেনারেল রশিদের কথা ধরেই একটু আগাতে চাই। আমি শুনেছি জেনারেল রশিদের বক্তব্য এবং ডক্টর তারেক শামসুর রহমানের বক্তব্য, এরপরে সাংবাদিক যিনি আছেন ওনার বক্তব্য শুনেছি। আমি আসলে আরেকটু এই আলোচনার একটু গভীরে যেতে চাই। সেটা হচ্ছে এই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু রোহিঙ্গাদের দ্বারা সৃষ্ট নয়। এটা অ্যাকচুয়ালি একসময়ে আরাকান এবং বিশেষ করে যারা আরাকানের যারা বাসিন্দারা আছেন, যারা নন মুসলিম বুদ্ধিস্ট, তাদের সাথে বামারদের একটা ঐতিহাসিক একটা দ্বন্দ্ব ছিল, সেটা মহামণিকে নিয়ে। তো সেখানে জেনারেল নেউইন এসে খুব স্মার্টলি হি মুভ সামথিং, যে এদের মধ্যে অর্থাৎ ধর্মীয় একটা উগ্র চেতনাবোধ তুলে মিয়ানমারের মধ্যে একটা জাতিগত ঐক্য গড়ে তুলতে হবে। সেখানে তাকে টার্গেট করা হলো এই রোহিঙ্গাদেরকে, অর্থাৎ বলা হলো, কালার দেওয়া হলো বুদ্ধিস্টদের কাছে, যে রাখাইনদেরকে বলা হলো যে আমরা একই ধর্মাবলম্বী, মুসলমানদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এই জিনিসটা কিন্তু জেনারেল নেউইন করেছেন তার রেজিমকে এস্টাবলিশ করার জন্য এবং মিয়ানমারকে একটা জাতিসত্তা দেওয়ার জন্য বা মিয়ানমারকে ঐক্যবদ্ধ করার জন্য। সেখান থেকে জেনারেল নেউইনেই এই রোহিঙ্গা সমস্যাটা সৃষ্টি করেছেন। তার পরবর্তীতে আমার সুযোগ হয়েছে সেই দেশে দেখা, তাদের স্ট্র্যাটেজিক একটা ইনস্টিটিউট আছে যেটাকে মিলিটারি যে স্পন্সর করে। সেখানে তাদের একটা স্টাডি রিপোর্ট আছে যে কখনো যেন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমান্ত যেন কখনো পিসফুল একটা বর্ডার না হয়। এটার কারণে তারা দুটা যুক্তি দেখিয়েছে। একটা হচ্ছে যে সেখানে যদি বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক হয়, তাহলে বাংলাদেশের যে পপুলেশন ডেন্সিটি, সেই ডেন্সিটিটা স্পিল ওভার করবে মিয়ানমারে। এই কথাটা আমি আগেও বলেছি অনেকবার। এবং সেখান থেকে তার আরেকটা জিনিস হচ্ছে স্পিল ওভার হবে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে একজন ভান্তে আছে, তারা অ্যাস্ট্রোলজিতে খুব বেশি বিশ্বাস করে, দৃঢ়ভাব। তাদের যে প্রধান অ্যাস্ট্রোলজার ধর্মীয়, তিনি ভবিষ্যৎবাণী করলেন যে মিয়ানমারের যদি কোনো সমস্যা হয়, কোনো বিপদ হয়, সেটা আসবে ওয়েস্টার্ন কমান্ড থেকে, অর্থাৎ রাখাইন অঞ্চল থেকে, যেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে। সুতরাং এই দুইটা দৃষ্টিকোণ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক তারা বজায় রাখবে না, সেখানকে রোহিঙ্গাদেরকে দিয়েই এই অঞ্চলটাকে ভোলাটাইল করে রাখবে। আজকে যে প্রশ্ন আসছে, রোহিঙ্গারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হচ্ছে বা ক্যাম্পে থাকে না, বা সেটা হচ্ছে বিভিন্ন কুকর্মে তারা লিপ্ত হচ্ছে, এটার পেছনে আমি বলবো আমাদের কূটনৈতিক একটা বিরাট ব্যর্থতা রয়েছে। এটা বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতা আমি বলবো। কারণ এই মানুষগুলো কিছু কিছু জিনিস যারা মিয়ানমারে জন্মগ্রহণ করে নাই, এই যে আজকে বলা হলো 24,000 বা 20,000 যারা নিবন্ধিত আছে, তার বাইরে 3 লাখ 4 লাখ আছে, এরা কিন্তু স্বেচ্ছায় বাংলাদেশে প্রবেশ করে নাই। আমি সেখানে তাদের অবস্থা দেখেছি। একটা এত বেশি হতভাগ্য জনগোষ্ঠী, আমি পিসকিপারিসে আফ্রিকাতে ছিলাম, আফ্রিকান মানুষেরও এত দুর্দশায় নাই যেখানে রোহিঙ্গাদের যে দুর্দশা। তাদের চলাচলের স্বাধীনতা নাই, শিক্ষার অধিকার নাই, তাদের তথ্যের অধিকার নাই, তাদের কোনো কিছু মিডিয়াতে প্রবেশ করার অধিকার নাই, কর্মের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই। আমার এখনো মনে আছে, আমি দুটা ছেলেকে, তারা অ্যাকর্ডিং টু দেয়ার পলিসি, সেখানে বলা হয় 100-র মধ্যে যারা থাকবে তারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তার এগুলি পড়তে পারবে। এই বঙ্গ থেকে একটা ছেলে 10th পজিশনে ছিল, তাকে ভিসা অর্থাৎ তাকে টিকিট দেওয়া হলো না র্যাঙ্গুনে গিয়ে পড়ালেখা করার জন্য। তারপর আমি সেখানে জাপানের যে ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে এই ছেলেগুলিকে ভর্তি করাই দিয়েছিলাম। কয়েকদিন পরে ওই জাপানি জাইকার ইনস্টিটিউট তাকে নোটিশ দেওয়া হলো, এই ছেলেদের রোহিঙ্গাদের যদি এখানে পড়ালেখা করার সুযোগ দেওয়া হয়, তাহলে তোমাদের ইনস্টিটিউট বন্ধ করে দিতে হবে। ওই জাইকার সেই প্রতিনিধি আমার কাছে আসছে যে আপনার এই ছেলেগুলিকে আমরা বের করে না দিলে আমরা কিন্তু এখানে আমরা চালাতে পারবো না আমাদের ইনস্টিটিউট। So this is the actually real scenario. This is the very tragic side of the humanity. আমাদের প্রথম মনে করতে হবে আমরা মানুষ, তারপর আমরা বলবো যে আমি রোহিঙ্গা নাকি আমি বাঙালি না। কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে মানবিক ইয়েতে বললেন, কিন্তু আপনি আমাকে বলেন যে আমাদের দেশের মানবিক ইয়েটা খারাপ হয়ে যাচ্ছে তাদের কারণে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মনে করেন যে বাইরে থেকে যারা আসছে, তারা এসে তারা অমানবিক অবস্থা আছে, ভালো কথা, আমরা তো তাদেরকে শেল্টার দিয়েছি, কিন্তু তারা এখানে এসে আমাদের দেশকে ধ্বংস করে দিবে, আমাদের দেশকে নষ্ট করে দিবে, সেটা আমরা কি করে মানবো সেটা বলেন? আমরা মানবো না সেটা আমাদের সেখানে সেই একটা হেড এন্ড টেইল আমরা করতে পারিনি। কেন পারিনি? আমরা যদি কূটনৈতিকভাবে সফলভাবে যদি এই জিনিসটা শেষ করে দিতে পারতাম, আমাদের আজকে এই দ্বিপাক্ষিক মিয়ানমারের সাথে সম্পর্ক বৈরী ছিল না, আমাদের এই যে হত্যাকাণ্ড হচ্ছে সেগুলির ছিল না, আমাদের মধ্যে চুরি ডাকাতির যে বিস্তার লাভ করছে, রোহিঙ্গারা যে ওখানে জঙ্গল পরিষ্কার করে দিচ্ছে, পরিবেশের উপরে আঘাত হানছে, সেগুলি কিন্তু হতো না। এখানে আমি বলবো যে আমাদের এটা কূটনৈতিক দুর্গতি।
দুর্গতি, আর কিছু, এবং বিশ্ব সম্প্রদায়ের এখানে বিশাল ব্যর্থতা আছে। এই মানুষ, আপনি ক্যাম্প যদি ভিজিট করেন কালকে, আমরা যারা এখানে বক্তব্য রাখছি, আমরা যদি কালকে সেই ক্যাম্পগুলিতে যাই, তাদের যে দুর্দশা, তাদের যে দুর্গতি, সেটা কিন্তু মানুষ হিসেবে আমার মন কাঁদবে, আপনার মন কাঁদবে, আমি সেটা জানি। তারা যে কয়বেলা খাওয়ার পায়, কয়বেলা খাওয়ার পায় না, খাওয়ার সন্ধানে তারা বেরিয়ে আসে। এই চট্টগ্রাম শহরে রোহিঙ্গারা অনেকেই কাজ করে এবং তারা চোরের মতো জীবন যাপন করে এখানে, কিন্তু তারা মানুষ। এই কথাটা আমাকে মনে রাখতে হবে। জি, আপনি থাকেন, আপনি ইমরান সাহেব থাকেন, আপনি, আপনার সাথে আমরা কথা বলবো। তবে আমরা একটু কথা বলতে চাই কক্সবাজারের প্রেস ক্লাবের সভাপতির সাথে, তাহেরের সাথে। তাহের, জি, হ্যাঁ, তাই আপনি বলবেন এখন কি অবস্থা, এই যে গতকালের ঘটনার পরে এই যে রোহিঙ্গারা যে সমস্যাগুলো সৃষ্টি করে ফেলছে? না, আমি একটা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানের কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে বললাম। আমার প্রশ্ন হচ্ছে, নয়াপাড়া এবং কুতুবপাড়া এই দুইটা ক্যাম্পে 29,000-28,000 মতো রোহিঙ্গা, নিবন্ধিত রোহিঙ্গা আছে। তাদের নিয়ে এই দীর্ঘ সময় ধরে যে আলাপ আলোচনা চলছিল মিয়ানমারে, আমি মনে করি এটা একেবারে এটা প্রয়োজনহীন একটা বিষয়। কারণ যেখানে আমাদের দেশে 4 লক্ষ রোহিঙ্গা আছে, যে কুতুবপালং ক্যাম্পে 9,000 রোহিঙ্গা নিবন্ধিত আছে, তার বাইরে 1 লক্ষ রোহিঙ্গা অবৈধভাবে আছে অনিবন্ধিত অবস্থায়, এবং নয়াপাড়াও এরকম 1 লক্ষাধিক রোহিঙ্গা অনিবন্ধিত অবস্থায় জব্দিগড় তুলে রয়ে গেছে। তাদের ব্যাপার নিয়ে কোনো উদ্যোগ আলোচনা এই পর্যন্ত মিয়ানমারের সাথে হয় নাই। তারা কি শরণার্থী, তারা কি মিয়ানমার থেকে আসছে, এই কথাটাও এখনো পর্যন্ত মিয়ানমারকে জানানো হয় নাই। সুতরাং এই 28,000 নিয়ে বারবার সময় নষ্ট করা, আলোচনা করা, দ্বিপাক্ষিক বৈঠক করা, এটা একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয় আমি মনে করি। আমার যে বিষয়টা হচ্ছে, এতদিন পর এসে সরকার রোহিঙ্গাদের জরিপের জন্য একটা উদ্যোগ নিয়েছে। এই জরিপটা আগে কেন নেওয়া হলো না? এতদিন পর যখন আসা হচ্ছে, এখনো দায়সারাভাবে এই জরিপ সম্পন্ন হয়েছে, প্রকৃত রোহিঙ্গার সংখ্যাটা কিন্তু এখানে আসে নাই। এখানে যে বরাদ্দ, সেই বরাদ্দটাও আমার মনে হচ্ছে জলে যাচ্ছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত যে 4 লক্ষাধিক রোহিঙ্গাকে আগে শরণার্থী ঘোষণা করা হোক, তালিকা করা হোক তাদেরকে, তারপর মিয়ানমারের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা হোক। একটা সময় ছিল যে মিয়ানমারে যারা রোহিঙ্গা ছিল তারা মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র ধরত, এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করা হতো আমরা তাদেরকে মদদ দিচ্ছি, ইন্ধন দিচ্ছি। কিন্তু এখন সময় এসে গেছে এই রোহিঙ্গারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, কিন্তু আমরা কার কাছে অভিযোগ করব সেই বিষয়টাও এখনো পরিষ্কার নয়। যে আপনি যেটা বললেন যে গতকালের ঘটনা, এই আনসার ক্যাম্পে হামলা হয়েছে, এখানে রোহিঙ্গারা জড়িত, এই অভিযোগ আসছে। কিন্তু এর আগেও তো হামলা হয়েছে, যেমন বুদ্ধ মন্দির, রামতে বৌদ্ধ মন্দির পোড়ানোর যে ঘটনা হয়েছে, সেখানেও কিন্তু রোহিঙ্গারা জড়িত, এটা তদন্ত এসছে। এবং এর আগে কুতুবপালং ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা হয়েছে পুলিশের সাথে, নয়াপাড়া ক্যাম্পে আনসারদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সময় পাহাড়ে, এখানে রোহিঙ্গারা জড়িত। একজন আলোচকের বক্তব্যের মধ্যে হচ্ছে যে এই আফগানিস্তানের প্রশিক্ষণ নিয়ে আসছে প্রায় 4 শতাধিক এই জঙ্গি তৎপরতা, এখন তারা বাংলাদেশে আছে। এখানে রোহিঙ্গারা, এই যে 4 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদের দায়িত্ব আমরা নিচ্ছি না ঠিকই, কিন্তু তারা তো আমাদের ঘাড়ের উপরে আছে। তারা এখানে জীবন জীবিকা নির্বাহ করছে, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, এবং এই সুযোগটা নিচ্ছে কিছু জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী। তারা কিন্তু তাদেরকে সংঘবদ্ধ করে এই জঙ্গিবাদ নাশকতার দিকে ঠেলে দিচ্ছে। সেটা আমাদের জন্য একটা মারাত্মক পরিণতি দাঁড়াবে। এটা আমি মনে করি আমাদের সময় নেই, কিন্তু খুব দ্রুত কিছু একটা করা উচিত। যে আনসার ক্যাম্পে হামলার ঘটনা, এটা ছোট্ট একটা ঘটনা, হয়তো আপনি এই কয়েকদিনের মধ্যে দেখবেন, অথবা অদূর ভবিষ্যতে দেখবেন আরো বড় ধরনের ঘটনা ঘটছে। এখানে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে, টেকনাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থানা, সেখানে পুলিশের অত্যন্ত দক্ষ শিক্ষিত লোকজন দেওয়া উচিত প্রত্যেকটা স্তরে, কারণ তারাই নিম্নস্তরে চাকরি করলেও কিন্তু তারাই মূল কি পয়েন্টে, তারাই রোহিঙ্গাদের নিয়ে সঠিকভাবে কাজগুলো করবে। আর এখানে আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু আরো অনেক গুরুত্ব দেওয়া উচিত যে রোহিঙ্গাদের নিয়ে কি করা উচিত, এবং তাদের এই যে নাশকতার পরিকল্পনাগুলো কিভাবে বন্ধ করা উচিত, এটা নিয়ে অনেক গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি তো শুনলেন, তা আমি ওনার কোনো ইয়েতে পেলাম না যে মানবিক দিকটা, মানে আপনি যেটা বলছেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আরেকজনের মানবিক ইয়া নিয়ে। হ্যাঁ, 2 লাখ লোক, হ্যাঁ, ওইখানকার 40 লাখ লোককে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, দেখেন মেজর এমদাদ ওই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে যে আমি বলেছি মানবিকতার জন্য আমরা আটকে গেছি। আপনি দেখেন যে বছর 2 আগে যে আরেকটা এক্সোডাস আমাদের এখানে হচ্ছিল, তখন বাংলাদেশ অবস্থান নিয়েছিল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গি রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেবে না,
এবং সেটির জন্য তখন শুধু আজকে যেমন আপনি কথা বলছেন যে রোহিঙ্গা, তখন কিন্তু আমি দেখেছি যে আমাদের সিভিল সোসাইটির একটি ব্যাপক অংশ বলেছে মানবিক দিক থেকে সেই এক্সোডাসকে আবার জায়গা দেওয়া হোক। এবং ইউএনএইচসিআর থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জায়গা দিতে। না, কিন্তু রশিদ আপনি আমাকে বলেন, এই যে আমাদের আনসার কোনো জায়গা থেকে কিন্তু কোনো বক্তব্য আসেনি। আমাদের অস্ত্র লুট করে নিয়ে গেছে। বলছি এইখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নাই, শুধুমাত্র ওদের ক্ষেত্রে। তখন হচ্ছে যে ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশকে প্রচুর সমালোচনা করা হয়েছে যে বাংলাদেশ কেন জায়গা দিচ্ছে না। তো সেইখানে ওই জায়গাটাতে যেমন উনি উঠিয়ে আনছেন, উনি জেনারেল নেউইনের একটা পলিসির কথা বললেন। আই এম নট ভেরি শিওর এই পলিসির এই পলিসিটা উনি হয়তো তার কোনো ব্যক্তিগত কমিউনিকেশন থেকে পেয়েছেন, যেটা কোনো আমরা এখনো ওইভাবে পুস্তিকাগত ভিত্তি পাচ্ছি না। তো আমরা যেটা বলতে চাচ্ছি, অনেকদিন আগে থেকে আমরা বলেছিলাম যে রোহিঙ্গা আমাদের সমস্যা করবে। এই সমস্যা করার জন্য যে আমরা বলেছিলাম যে বাংলাদেশ ফরেন পলিসি মাস্ট লুক বিয়ন্ড দ্য বর্ডার্স। আমরা কিন্তু এই রোহিঙ্গার এই বর্ডার নিয়েই আমরা ফেসে গেছি এবং এখান থেকেই তাদের সাথে আমাদের অনাস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে দুই দেশ কোনো কোঅপারেশন পাচ্ছে না। তখন আমরা বলেছিলাম যে রোহিঙ্গা প্রবলেমটা মানবিক প্রবলেম হিসেবে এটাকে সলভেবল রেখে অবস্থান পরিবর্তন না করে তারা যে জঙ্গিত্ব শিখছে বাংলাদেশে, এটাও বলতে হবে, সেটিও স্বীকার করতে হবে যে বাংলাদেশের সরকারিভাবেও এদেরকে জঙ্গিত্ব ট্রেনিং দেওয়া হয়েছে আগের সরকারের আমলে। তো সেটিকে যখন আপনি জঙ্গিতে পরিণত করছেন, সেটা একটা স্ট্র্যাটেজি। এখন সে আপনাকে ব্যাকফায়ার করেছে, কামড় দিয়েছে, এখন সেই জন্য আমাদের গায়ে লাগছে। তো সেখানে একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকতে হবে। সবার মধ্যে কিন্তু উঠে এসেছে যে অনেক ফাঁক ফোকর আছে। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার মাস্ট মেনটেন এ গুড রিলেশন ইন স্পাইট অফ হোয়াট যে জেনারেল নেউইনের যে থিওরি বললো, এটাকে আমি মনে করি না এটিকে আমরা পারসু করতে পারি। তো আমরা যদি এই ফ্রেন্ডশিপটা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভেতরে একটি আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে। এরপরে এটি দ্বিপাক্ষিকভাবে এই সমস্যাকে সমাধান করতে হবে এবং যাতে কোনো পক্ষেই যাতে সশস্ত্রভাবে এই জঙ্গিগুলোকে জননিরাপত্তা বিঘ্নিত না করতে পারে, সেই জন্য আমরা বলছি যে ঢাকা শুড লুক টু দ্য ইয়াঙ্গুন, নো মোর টু দ্যাট আরাকান। তো এই রিলেশনটা আমাদের স্টাবলিশ করতে হবে। সেখানে ঢোকার জন্য সমস্যাও আছে। বাংলাদেশ যে চেষ্টা করেনি সেটা আমি বলবো না, বাংলাদেশের যথেষ্ট আন্তরিকতা ছিল, কিন্তু মিয়ানমারের একটি পলিটিক্যাল সিচুয়েশনের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসছে। শেষের দিকে এসে যখন মিলিটারি রুলসটা আবার এই ডেমোক্রেটিক রুলে কনভার্ট করছিল, তখন মোটামুটি মিলিটারি রুলের তারা যে পলিসি পার্সিউ করছিল সেটি পার্সিউ হবে কি হবে না, এই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন সময় এসেছে আমাদের যে এখন এটি একটি গণতান্ত্রিক পরিবেশে এসেছে। মিলিটারি স্বেচ্ছাচারিতা যেটা ছিল সেটি এখন খর্ব হয়েছে। এখন দুই গণতান্ত্রিক দেশ মাস্ট মেনটেন ডেভেলপ এ স্ট্রং রিলেশন। এই যে ডেভেলপমেন্টের দুই গণতান্ত্রিক সরকার। এখন আমি বলি স্যার, আপনাকে এটা বলতে হবে, সূচি এর থেকেও ভয়াবহ কথা বলছে। আমি সেই জায়গাতে এবং উনি অনেক বেশি এবং উনাকে একটা দল তাকে ওই জায়গা উপরে উঠায় নিয়ে গেছে বিশ্বের কিন্তু উনি রীতিমতো আমাদের প্রতি ক্রুড। না, অ্যাবসলিউটলি এই কথাটাই আমি আসছিলাম। রশিদ সাহেব যেটা বলেছেন, থিওরিটিক্যাল কথা বলেছেন যে দুটো দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুই দেশের মধ্যে থিওরিটিক্যালি ইজ কারেক্ট যে দুটো দেশের মধ্যে সম্পর্ক। আমরা যেহেতু লুক ইস্ট পলিসির কথা বলি এবং সেক্ষেত্রে মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক রাখাটা খুব জরুরি এবং আমরা একাধিক ক্ষেত্রে বেনিফিটেড হতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অং সান সুচি এখন অলিখিতভাবে মিয়ানমারের মূল ব্যক্তি, কিন্তু তিনি ইলেকশনের আগে যে সমস্ত কথা বলেছেন তাতে করে এটা কখনোই মনে হয়নি আমাদের কাছে যে তিনি রোহিঙ্গাদের ব্যাপারে একটি সফট কর্নার নেবেন। তিনি বারে বারে বলে আসছেন যে রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক নন এবং তিনি দেখেন, তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু রোহিঙ্গাদের যে মানবিক বিষয়টা তার কাছে বিবেচনা উনি মুসলিম বিদ্বেষী এবং আপনি দেখেন আরেকটা জিনিস, কারণ এটা কোয়াইট অবভিয়াস, কারণ তার ওই যে উগ্র বৌদ্ধিস্টদের তার ভোটের দরকার ছিল। এখানে আমাদের পররাষ্ট্রনীতির একটা দুর্বলতা হচ্ছে একটা জায়গাতে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন হাজার হাজার রোহিঙ্গা নাগরিক সাগরে ভাসলো, বঙ্গোপসাগরে, যারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল অবৈধভাবে,
এই বিষয়টাকে কিন্তু আমরা বলেছি, এটা কনফারেন্স হয়েছিল থাইল্যান্ডে, আমরা বলেছি, কিন্তু এটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে আর বহির্বিশ্বে তুলে ধরতে পারলাম না। ফলে যে সমস্যাটা রয়ে গেছে, যেটা তাহেরও বললেন, যে রেজিস্টার্ডের বাইরে যে নাগরিকত্ব রয়ে গেছে, থেকে 4 লাখ। এদেরকে আপনি কিভাবে ট্রিট করবেন? তারা তো মায়ানমার এদেরকে নাগরিকত্ব স্বীকার করে না, অথচ এরাই সমস্যাটা তৈরি করছে। মায়ানমার বলতে যে এগুলো সব চট্টগ্রামের লোক, মুসলিম চট্টগ্রামের লোক, অ্যাবসলিউটলি, এবং তারা তাদেরকে তারা আমাদেরকে মুসলিম দেশ হিসেবে চিহ্নিত করে পুরো জিনিসটা আমাদের ঘাড়ের উপর Right. চাপায় দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে একটা ঘটনা ঘটলো আজকে, আপনার আমাদের একজন আনসার কমান্ডারকে মেরে ফেললো, এবং সেখানে জঙ্গি তৎপরতার খবর কিন্তু আজকে এর আগেও আমরা বলেছি, এবং আমাদের ওরাই অনেকের কাছে trained হয়। ট্রেন। এবং আপনি জানেন যে এখানে এদের অনেকেই আফগানিস্তানে ট্রেনিং নিয়েছে এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, এবং এদেরকে দিয়ে নাশকতামূলক কার্যক্রম করা হচ্ছে। তার মানে উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলো এটার সাথে একদম পুরোপুরি একদম, এবং ফিনান্স এবং ট্রেন্ড, তাদের কাছে আর্মস আসছে, এবং থাইল্যান্ডের ওপেন মার্কেট থেকে তাদের কাছে আর্মস কিনে এই আর্মসগুলো এখানে আনা হচ্ছে। ফলে এই অঞ্চলটা ধীরে ধীরে যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এই অঞ্চলটা আমাদের নিরাপত্তার প্রতি এক ধরনের হুমকি হয়ে দেখা দেবে। হ্যাঁ, এবার আপনি একটু বলেন নজিবুল, আপনার এখানে এই যে কক্সবাজারে যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলোর মধ্যে টার্কিশ এনজিওর লোকজন আসে এবং তারা ইয়ে করে। তো সরকারের তো একটা নিয়ম আছে, যে লোকগুলো যখন এই যে আমি শুনলাম যে কোরবানির গোস্ত দিতে চায়, টার্কিশিয়ারা, তুরস্কের। আজকে হঠাৎ করে যখন বলা হচ্ছে তুরস্ক এখান থেকে ফেরত নিয়ে গেছে, ফেরত নেওয়ার পিছনে তো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এটা একটা, যে তারা ওইখানে রোহিঙ্গাকে পুনর্বাসিত করে না খালি, এবং তাদের জঙ্গি ট্রেনিং এর মধ্যেই আছে, এবং তারা কেউই গভর্নমেন্টের কোনো মানে নিয়ম নীতি তোয়াক্কা করা অথবা এন্ট্রি নিয়ে যায় না। বলেন, এটা ধরেন তুর্কি প্রত্যাহার করলো কেন? একজন যুদ্ধ অপরাধী জামাত ইসলামের আমির নিজামের ফাঁসি রায় কার্যকর হওয়ার পরে, এবং রোহিঙ্গাদের তারা যে মাংস দিচ্ছে এবং রোজার আগে ইফতার দিচ্ছে, এবং তাদের প্রতি বছর বছর তাদের পোশাকের জন্য, খাবারের জন্য প্রতিনিয়ত টাকা দিয়ে যাচ্ছে, খাদ্যদ্রব্য দিয়ে যাচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করে হলো ওইখানকার স্থানীয় জামাতের নেতৃবৃন্দরা। তাহলে জামাতের সাথে রোহিঙ্গা এবং তুর্কি এই এনজিওগুলোর একটা যোগ সাদস্য আছে, এটা ওপেন সিক্রেট। তার মানে দেখেন, আপনি আমাদের কাছে আমরা এখান থেকে যারা বলছি, আমাদের কাছে কিন্তু এটা নতুন ইয়ে ছিল, তুরস্ক কেন এরকম করে ফেললো বা এরকম জিনিস, কিন্তু পুরো জিনিসটার মধ্যে তো এখানে ওরা একসঙ্গে। আপনি সময়টা দেখেন, তুরস্কর যখন প্রত্যাহারের সংবাদটা আমাদের কাছে আসলো, তার একদিন পরে আনসার ক্যাম্পে হামলাটা হলো। তার একদিন পরে কালকে রাত্রে যেটা হলো সেটা হলো নাইক্ষুমচুরি, যেটা আরেকটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এক বৌদ্ধ ভিক্ষুরে রাতে অন্ধকারে হত্যা করা হলো, এবং সেই হত্যাকাণ্ডের যেটা মোটিভ সেটা হলো ঘাড়ের উপর তাকে কোপানো। তাহলে এখানে যে মানে বিভিন্ন সময় ব্লগারদের এবং ইয়েদের হত্যা করা হচ্ছে, এদের সাথে যে জামাত ইসলামের যে একটা যোগ সাদস্য, জঙ্গিদের একটা যোগ সাদস্য, এবং কিছুদিন আগে যে একটা মর্টার সেল নিক্ষেপ করা হলো বিজিবির এখানে, যেটা বলেছেন, সময়গুলো কিন্তু একসাথে। তাহলে বুঝে নিতে হবে এই জঙ্গি যে একটা গোষ্ঠী, ইন্টারন্যাশনাল যে একটা গোষ্ঠী, এবং তারা এটাকে জিয়ে রাখছে, এবং তাদের সাথে কাজ করে হলে স্থানীয় জামাত রাজনৈতিকভাবে, এবং স্থানীয় যে মাদক চোরাচালানি ব্যবসায়ী, ইয়াবা সিন্ডিকেট, এরা সবাই মিলে একটা চক্রের মধ্যে আছে। এরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে গভর্নমেন্টের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা যদি চ্যালেঞ্জ করে, তাহলে সেটাও আমাদের আজকে ভাবা। আচ্ছা, একটা জিনিস আছে, কক্সবাজারের জনপ্রতিনিধিদের ব্যাপারে বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা শেল্টার দেয়, তারা নাগরিকত্ব দেয়, তারপরে মানে তারা যে কাজগুলো করে, এবং খালি তাই না, আইডি কার্ড থেকে আরম্ভ করে সবকিছু তারা দিয়ে দিচ্ছে। আপনি যেটা বললেন যে তারা ইয়ে করে, তো এইটাতে এই ক্ষেত্রে কি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? এই জায়গাটা কি অবস্থায়? এখানে তো আসলে প্রশাসন অনেকটা অসহায় হলো। প্রশাসন তো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই তারা তাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করে। দেখা যায় আমিও জনপ্রতিনিধি, আমার পাল্টা একজন উনিও জনপ্রতিনিধি, আমিও চোরাচালান করি, সেও চোরাচালান কারবারি। আমার তো ওকে কাবু করার জন্য রোহিঙ্গা লাগতেছে, কারণ রোহিঙ্গাকে আমি বলার সাথে সাথে সে 5 জনকে খুন করে ফেলবে। সে ওই আমাদের যে রোহিঙ্গাদের যে মানবিক বিষয়গুলো উঠে আসলো, তাদের সাথে যে জন্মসূত্র থেকে অমানবিক আচরণের মাধ্যমে তারা বড় হয়ে উঠেছে, যার কারণে তারাও কোনো মানবিক আচরণ তারা করে না, কারোর সাথে করে না। তাহলে পুলিশ কি করে এখানে? হ্যাঁ, এখানে পুলিশের সাথে, আনসারের সাথে এবং এই রোহিঙ্গাদের সাথে, এই পুলিশ এবং যে রোহিঙ্গাগুলা ডাকাত যারা অস্ত্র লুট করেছে, এদের একটা সিন্ডিকেটের সাথে কিছুদিন আগেও
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়েছে, যেটা ডাকাত পুলিশের গোলাগুলি হিসাবে আমরা বিভিন্ন সংবাদপত্রে আমরা পেয়েছি অথবা পুলিশ দাবি করেছে। এটা ছিল আসলে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক চাঁদাবাজি। মানে রোহিঙ্গারা যে দোকানগুলো অবৈধভাবে করেছে, মানে গাছ কেটেছে, এগুলো গাছ করেছে, কেটেছে, এই কেটেছে, জি, তাদের বাড়িঘর যে বানিয়েছে, ব্যবসা, যারা এখানে এসে থাকে। এদের যে চাঁদাবাজি, এদের যে বিজনেসের, এদের যে শ্রমের, তারা যে বিভিন্ন জায়গায় যে কাজ করে, এটার সাথে পুলিশ এবং রোহিঙ্গার যে যারা এই জঙ্গি যারা নেতা, এরা একটা মিলে একটা চাঁদাবাজি করে, আর যারা চোরাচালান কারবারি। এই সব নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে থেকেই একটা অস্থিতিশীল পরিস্থিতি এখানে কক্সবাজারে ছিল। কক্সবাজারে ছিল। আমরা শেষ পর্যায়ে আছি। রশিদ, আপনি শুনলেন, মানে এটা মিসপারসিভ করেছে যে ইটস নট থিওরিটিক্যাল। আমি যেটা বলছি, আপনি ঘুরে ফিরে রোহিঙ্গাতে আসতেছেন। জি। রোহিঙ্গা আর বাংলাদেশ রিলেশন এক জিনিস না, না, এটাকে আমাকে দেখতে হবে। জি ওদের যে অ্যাটিটিউড আপনি অং সু সুকির বললেন, সেটা কিন্তু রোহিঙ্গার প্রতি। জি। সে বাংলাদেশের প্রতি তার কি অ্যাটিটিউড আছে? আমরা এই যে কমিউনিকেশন নাই, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ওই দেশের সাথে না থাকার জন্য আমরাও তাদেরকে বুঝি না, তারাও আমাদেরকে বুঝে না। সেখানে সমস্যা রোহিঙ্গা বয়েলিং হচ্ছে, কিন্তু দুই দেশ দুই পাশ থেকে শুধু তড়পড় করছে, কিন্তু কমিউনিকেশন করছে না। আমি বলেছি যে এই জায়গাটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা যদি আমরা না বাড়াই দুই দেশের সরকারের মধ্যে, যেটা আপনারা আপত্তি দিলেন যে অং সান সু কির রোলটা এখানে ঠিক হ্যাঁ, মানে নাই উনি না। যে কথাগুলো বলেছেন, কিন্তু আমি ভয়াবহ কথাগুলো সেটি বলেছেন। হচ্ছে আমরা বাংলাদেশ বিরোধী কথা বলেন নাই উনি। হ্যাঁ। উনি উনার সমস্যা বিরোধী কথা বলেছেন। না, কিন্তু ওইখানে যে আমি বলেছেন যে বলছি, তারা উনি যেটা সেখানকার। বলেছে রোহিঙ্গা ইজ নট এ বাংলাদেশ। ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে। উনি রোহিঙ্গাকে পছন্দ করেন না, উনি রোহিঙ্গা মুসলমানদের পছন্দ করেন না। বাট আই হ্যাভ নট হার্ড এ সিঙ্গেল স্টেটমেন্ট এগেইনস্ট বাংলাদেশ ওনার মুখ না, দিয়ে। কিন্তু উনি বলেন, কিন্তু উনি বলেছেন যে আমি সেই ওরা কথা- আমাদের না। না, আমি তো Problem বললাম এই যে জায়গায়। আপনি রোহিঙ্গা প্রবলেমকে একটা প্রবলেম ধরেন, বাংলাদেশ এন্ড মিয়ানমার রিলেশনকে আরেকটা ইস্যু ধরতে হবে। কিন্তু আমাদের ওই রিলেশনটা তো এখন ডেভেলপ করে। এটি এখানে এফেক্ট করছে। জি। সেজন্য আমি যতবারই আমরা ওই জায়গাতে যেতে চাই যে জি। দুই রাষ্ট্রের ভেতরে একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন তৈরি হোক। একদল লোক এই রোহিঙ্গা মধ্যখানে ঢুকিয়ে দিয়ে এটাকে সেপারেট করে রাখে। জি। ওই যে সেপারেট হ্যাঁ, করার কথাটা, ইন্টারেস্ট গুলো কাজ করছে। ইন্টারেস্ট গুলো কাজ হ্যাঁ। করবে। আমি সেখানেই না, বলছি সেখানে সরকার কেন ইন্টারেস্ট গুলোকে ভাঙতে পারছে না? সরকার তো একটা একক ভিত্তিতে সে কাজ করলে তো ওই ওখানে যারা না, আপনি যেটা স্থানীয় বললেন সরকার, সরকার, দুটো সরকার, এখন গণতান্ত্রিক সরকার ওখানে আছে, আমাদের আমি এখান থেকে যেটা আছে। জানি যে আমরা যদি এত বেশি অনাস্থা সৃষ্টি হয়েছে, জি। কারণ তারা আমাদেরকে বিশ্বাস করে না, আমরা তাদেরকে বিশ্বাস করি না। জি। এই বিশ্বাসের জায়গা থেকে বেরোতে হলে জি। যে যোগাযোগ বাড়াতে হবে, আমাদেরকে ওদের কাছে যেতে হবে, ওদেরকে আমাদের কাছে আসতে হবে। সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক ওখানে যাবে, ওদের সাংবাদিক এখানে আসবে। মিয়ানমারের কয়টা সাংবাদিক বাংলাদেশ ভিজিট করে, আর ভারতের কয়টা সাংবাদিক বাংলাদেশ ভিজিট করে? আপনি কতবার ভারতে গিয়েছেন আর কতবার মিয়ানমারে গিয়েছেন? এই যে পিপলস টু পিপলস যে কন্ট্যাক্টটা, এটি নাই। আমি সমস্যা জিয়ে রেখে যদি এই কন্ট্যাক্টকে না ডেভেলপ করতে পারি, আমি সমস্যার সমাধানও করতে পারবো না। এটি এইভাবেই জিয়ে থাকবে এবং এই অপশক্তি বাড়তে থাকবে। সেই জায়গাটায় আমি তাই বলেছি যে বাংলাদেশ শুড লুক বিয়ন্ড দ্য বর্ডার্স। এখন শুধু বর্ডারের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে ভিতরে যেতে হবে, তার রাজধানী পর্যন্ত। এখানে যখন ইভেন একাডেমিক্স টু একাডেমিক্স কমিউনিকেশন নাই, আমরা থিংস টু থিংস অ্যান্ড কমিউনিকেশন নাই। আমি মিয়ানমারের কোনো থিঙ্ক ট্যাঙ্কে চিনি না, কিন্তু ভারতের কেন ওয়াশিংটন, লন্ডনের অনেক থিঙ্ক ট্যাঙ্কে চিনি। আমি জানি না উনি কয়জন প্রফেসরকে চিনেন। রশিদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। স্যার, এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। একটা ইয়াতে যদি আপনি বলেন যে মোটা দাগে কি বলতে চান? মানে রশিদ সাহেবের সাথে আমি একমত, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো উচিত, সেটা আমাদের স্বার্থে একদিক। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো এবং ক্যান্সার ক্যাম্পের উপর যে আক্রমণটা হলো, এটা আমি মনে করি যে রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের ইনফিল্ট্রেশন হয়েছে বাইরের শক্তি, যারা এই অঞ্চলটাকে অস্থিতিশীল করতে চায়। সুতরাং আমাদের আজকে এই দিকটা নজর বাড়ানো উচিত এবং এই রোহিঙ্গারা যে একটা সমস্যা তৈরি করছে এবং আমাদের যে আমাদের যে সিকিউরিটিকে থ্রেটের মুখে ঠেলে দিয়েছে, এই বিষয়গুলো বোধহয় প্রয়োজন হলে আমরা মিয়ানমার উনি যেটা সরকারের সাথে বললেন আলোচনা যে করতে সরকারি পারি। পর্যায়ে গণতান্ত্রিক এটা ইয়েতে। আমার মনে হয় সেভাবে আশা করা করি যেতে আমাদের পারে। খুব দ্রুততার সঙ্গে না হলে কিন্তু এই সমস্যাগুলো আরো আমাদের বাড়বে, আরো বাড়তে বাড়বে, থাকবে। বাড়তে থাকবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি মেজর ইমদাদুলকে, যিনি আমাদের চট্টগ্রাম থেকে যোগদান করেছিলেন। এছাড়াও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি তাহের ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।